ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনার বিষয়বস্তু হলো পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার অনার্সের C4 থেকে কম্পারেটিভ কনস্টিটিউশনাল সিস্টেম, মানে তুলনামূলক সাংবিধানিক যে ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি থেকে মেইনলি তা বিভিন্ন দেশের যে সাংবিধানিক ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটা তুলনা। তো এই পার্টের একটা অংশ হচ্ছে কমিটি অফ ব্রিটেন বা ব্রিটিশ পার্লামেন্টে, বিশেষ করে কমন সভায় কমিটি ব্যবস্থা, এই সম্পর্কে আজকের আলোচনা। তো আমরা সবাই জানি যে বর্তমান পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই কিন্তু কমিটি ব্যবস্থার প্রচলন দেখা যায়। তো গ্রেট ব্রিটেনও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা যদি দেখি তাহলে রানী এলিজাবেথের সময় থেকেই কিন্তু ব্রিটেনে কমিটি ব্যবস্থা চলে আসছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যে গত শতাব্দীর শুরু থেকে কিন্তু এই কমিটি ব্যবস্থার একটা ব্যাপক প্রচলন ঘটেছে। তো এই কমিটি যে ব্যবস্থা ব্রিটিশ কমন সভায় বা পার্লামেন্টে বেসিক্যালি কমন সভায় আর কি, তো কমন সভায় এই এই কমিটি ব্যবস্থা যে প্রচলিত হয়েছে এর কারণ কি কি কারণে এর প্রচলন রয়েছে। তো প্রথমত আমরা বলতে পারি যে কমন সভা একটি হচ্ছে বৃহৎ সংস্থা। ব্রিটিশ পার্লামেন্টের একটা কক্ষ হচ্ছে কমন সভা আর একটা লর্ড সভা। কিন্তু লর্ড সভাকে কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ লর্ড সভার সদস্যগণ কিন্তু মনোনীত এবং উত্তরাধিকার সূত্রে সদস্যপ্রাপ্ত হন। তো সুতরাং কমন সভা যেহেতু সদস্যগণ নির্বাচিত হয়ে আসে, তাই কমন সভাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তো কমন সভা হচ্ছে একটি বৃহৎ সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 659। তো এই বৃহৎ সংস্থার পক্ষে কোনো কিছু সুষ্ঠুভাবে আলোচনা করা সম্ভব নয়, তাই কমন সভাতে কমিটি ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে, যাতে অল্প সংখ্যক সদস্যদের নিয়ে গঠিত কমিটিগুলি অনেক সময় ধরে বিভিন্ন বিষয়ে সূক্ষ্ম আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ এই যে এত সংখ্যক, এই যে 659 জন সদস্যকে নিয়ে কোনো কিছু আলোচনা করা সবসময় কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। তাই জরুরি পরিস্থিতিতে যাতে এই কমিটি ব্যবস্থাগুলো কমিটি ব্যবস্থা রয়েছে, যাতে কমিটিগুলো কিছু সংখ্যক বা অল্প সংখ্যক সদস্য নিয়ে গঠিত রয়েছে, যাতে তাড়াতাড়ির মধ্যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কমন সভা। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে আধুনিককালে বেশিরভাগ আইন প্রণয়নের ক্ষেত্রেই যে বিশেষীকৃত জ্ঞানের দরকার হয়, আইনসভার বেশিরভাগ সদস্যের কিন্তু তা থাকে না। তাই বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটিগুলি সেই প্রয়োজন মেটায়। যারা নির্বাচিত হয়ে আসে তাদের বেশিরভাগ সদস্য কিন্তু আনট্রেন্ড থাকে, যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে একটা বিশেষ জ্ঞানের দরকার বা এক্সপেরিয়েন্সের দরকার, সেটা তাদের থাকে না। তাই বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন কমিটি গঠিত হয় এবং সেই নির্দিষ্ট প্রয়োজনে সেই কমিটিকে কাজে লাগায়। তৃতীয়ত আমরা যেমন বলতে পারি যে আইনসভার কাজের চাপ কমাবার ব্যাপারে কমিটি ব্যবস্থার ভূমিকা থাকে। অবশ্যই এটা ঠিক কথা। যদি ছোট ছোট কমিটি থাকে কিছু সদস্যকে নিয়ে, তাহলে কোনো কিছু সিদ্ধান্ত তড়িঘড়ির মধ্যে নেওয়া যায়। এটা চাপ কমাবার একটা সিস্টেম এই কমিটি ব্যবস্থা। কমিটিগুলি আইনের খসড়ার উপর যে সুনিশ্চিত অভিমত ব্যক্ত করে, তা আইনসভাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। নেক্সট আমরা বলতে পারি কমিটিগুলিতে সরকারি দল ও বিরোধী দল উভয় স্থান পায় বলে উভয় পক্ষের মধ্যে একটা পারস্পরিক কিন্তু সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে। বিরোধী দলের যে সদস্য এবং সরকারি দলের যে সদস্য উভয়ই কিন্তু সেখানে স্থান পায়, তাই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে, একটা সহযোগিতার ভাব চলে আসে। পঞ্চমত আমরা কারণ হিসাবে বলতে পারি যে বিভিন্ন বিষয়ে সঠিকভাবে অনুধাবনের জন্য কমিটিগুলিকে আইনসভার সদস্য, সরকারি কর্মচারী, জনসাধারণের সাক্ষ্য গ্রহণ করতে হয়।
কোনো একটা বিষয় সম্পর্কে যদি সঠিকভাবে অনুধাবন করে, তাহলে কমিটিগুলিকে কিন্তু এই যে আইনসভার সদস্য, তারপরে সরকারি কর্মচারী, তারপর জনসাধারণ, এদের কিন্তু একটা সাক্ষ্য গ্রহণ করতে হয়। এইভাবে কমিটিগুলি কিছু সংযোগ সাধনের কাজও করে, জনগণের সাথে, সরকারি কর্মচারীর সাথে একটা জনসংযোগ বজায় থাকে। ও সবার শেষে আমরা বলতে পারি যে আইনসভার অধিবেশন যেখানে বছরে নির্দিষ্ট সময়ের জন্য বসে, সেখানে কমিটিগুলি নিজের বিষয় ও সমস্যা নিয়ে সারা বছর কাজ করে যায়। এইভাবে কমিটিগুলি আইনসভার কাছে অব্যাহত থাকে। একটা অধিবেশন কি, আইনসভার অধিবেশন একটা নির্দিষ্ট সময়ের জন্য বসে, কিন্তু এই কমিটিগুলো কিন্তু ওরা নিজেরা কোনো কিছু সমস্যা বা বিষয় নিয়ে কিন্তু সারা বছর তারা কাজ করে যায়। তো এটাও একটা সুবিধা। তো এইসব কারণে কিন্তু ব্রিটেনে আইন প্রণয়নের ক্ষেত্রে কমিটি ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। তো বর্তমানে কিন্তু আমরা ব্রিটেনের কমন সভায় 5 ধরনের কমিটি দেখতে পাই, যথা প্রথমত যেমন হচ্ছে সমগ্র কক্ষের কমিটি, তারপর স্থায়ী কমিটি, তারপর সিলেক্ট কমিটি, তারপর বেসরকারি বিল কমিটি, এবং লাস্ট নম্বর হচ্ছে যুগ্ম কমিটি। তো প্রথমে আসি সমগ্র কক্ষের কমিটি। কমন সভার সকল সদস্যকে নিয়ে কিন্তু সমগ্র কক্ষের কমিটি গঠিত হয়। এই কমিটি যখন কাজ করে তখন স্পিকার তার নির্দিষ্ট আসনে বসেন না। স্পিকারের ক্ষমতার প্রতিদ্বন্দ্বটিকে কিন্তু টেবিলের নিচে রাখা হয়, কারণ স্পিকারও তখন কিন্তু ওই কমিটির সদস্য। তাই তিনি সেই স্পিকারের পদ বা স্পিকারের যে নির্দিষ্ট যে আসন রয়েছে, চেয়ার রয়েছে, সেখানে বসেন না, এবং তার যে ক্ষমতার যে প্রতীক একটা দণ্ড, সেটা টেবিলের নিচে রাখা হয়। স্পিকারের পরিবর্তে উপায় নির্ধারণী কমিটির সভাপতি সভায় সভাপতিত্ব করেন। একটা সভাপতি একজনকে নির্বাচিত করা হয়, তিনি সভাপতিত্ব করেন। এই সময় সভার নিয়মকানুন শিথিল করা হয়, সদস্যরা একাধিকবার বলবার সুযোগ পান। তারপর ক্লোজার, গিলোটিন প্রভৃতির মাধ্যমে আলোচনা বন্ধ করা হয় না। এগুলো হচ্ছে এক একটা মোশন, পার্লামেন্টের সিস্টেমে এক একটা মোশন, এগুলো বিষয়ে আমরা পরে আসবো। তো এগুলোর মাধ্যমে আলোচনা বন্ধ রাখা হয়। কিন্তু স্বাভাবিকভাবে যখন অধিবেশন চলে বা কমন সভার কাজকর্ম চলে, তখন কিন্তু এই সব মোশন কিন্তু ইউজ করা হয়। কিন্তু যখন এই যে সমগ্র কক্ষের কমিটি তারা একটা যখন কাজ করে বা ডিসিশন নেওয়ার জন্য বসে, তখন কিন্তু এই সব নিয়ম কানুন অনেকটা শিথিল করা হয়। আলোচ্য বিষয়বস্তু অনুসারে সমগ্র কক্ষের কমিটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন সরকারি ব্যয়ের হিসাব মঞ্জুর করার জন্য সরবরাহ কমিটি গঠিত হয়, আবার মঞ্জুরিকৃত বরাদ্দের জন্য রাজস্ব সংগ্রহের প্রস্তাব আলোচনার জন্য উপায় নির্ধারণী কমিটি গঠিত হয়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে আলোচনা করে সমগ্র কক্ষের কমিটি। তো এই যে আলোচ্য যে বিষয় একটা কমিটি ব্যবস্থায়, যখন এই যে সমগ্র কক্ষের কমিটি গঠিত হয়, তো তাদের একটা নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু থাকে। তো আলোচ্য বিষয়বস্তু অনুসারে কিন্তু সমগ্র কক্ষের কমিটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই যে এইসব বিষয় যেগুলো বললাম, যেমন সরকারি ব্যয়ের হিসাব মঞ্জুর করার জন্য সরবরাহ কমিটি এটা গঠিত হয়, এটাও সমগ্র কক্ষের কমিটি, কিন্তু এর বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু আলাদা। তারপরে যে মঞ্জুরিকৃত বরাদ্দের জন্য রাজস্ব সংগ্রহের প্রস্তাব আলোচনার জন্য উপায় নির্ধারণী কমিটি ইত্যাদি। এরপর আসি স্থায়ী কমিটি। কমন সভার অধিবেশনের পূর্বে নির্বাচনী কমিটি কর্তৃক স্থায়ী কমিটির সদস্যগণ মনোনীত হন। একটা নির্বাচনী কমিটির মাধ্যমে কিন্তু এই স্থায়ী কমিটির সদস্যগণ কিন্তু মনোনীত হন। বর্তমানে পার্লামেন্টের প্রতিটি অধিবেশনে সাধারণত 7টি স্থায়ী কমিটি গঠন করা হয়। প্রতিটি স্থায়ী কমিটিতে 16 থেকে 50 জন সদস্য থাকতে পারেন। কেবলমাত্র স্কটিশ স্থায়ী কমিটি এবং গ্র্যান্ড স্থায়ী কমিটি বাদে অন্যান্য যেসব স্থায়ী কমিটি রয়েছে, সেই কমিটিগুলিকে ABCD প্রভৃতি নাম দেওয়া হয়।
যতগুলো স্থায়ী কমিটি রয়েছে। এই দুটো বাদে কিন্তু পরবর্তী যে বাকি যেসব কমিটি আছে সেগুলোকে ABCD নাম দিয়ে পরপর তাদের নাম দেওয়া হয়। তো এইসব কমিটি সভাপতিদের স্পিকার নিয়োগ করেন। এইসব কমিটির যে সভাপতি রয়েছে তাদেরকে স্পিকার নিয়োগ করেন। কেবলমাত্র অর্থ বিল এবং সাময়িক আদেশ অনুমোদন সংক্রান্ত বিল ছাড়া অন্যান্য সব সরকারি বিলকে কমন সভায় দ্বিতীয় পাঠের পর এই সব কমিটিতে প্রেরণ করা হয় বিস্তারিত আলোচনার জন্য। আলোচনার পর কমিটি বিল সম্পর্কে রিপোর্ট পাঠিয়ে দেয় কমন সভার কাছে। তো বর্তমানে স্থায়ী কমিটিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামরিক দপ্তর সম্পর্কিত কমিটিগুলি। নেক্সট হচ্ছে সিলেক্ট কমিটি। কোনো বিল বা কোনো বিশেষ বিল পর্যালোচনার জন্য কিংবা কোনো বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য অনধিক 15 জন সদস্যকে নিয়ে কমন সভার প্রতিটি সিলেক্ট কমিটি কিন্তু গঠিত হয়। কোনো একটা বিশেষ বিল পর্যালোচনার জন্য এই সিলেক্ট কমিটি গঠিত হয়। কমন সভার অধিবেশনের পূর্বে নির্বাচনী কমিটির মাধ্যমে এইসব কমিটির সদস্যরাও নিযুক্ত হন। মানে সিলেকশন প্রক্রিয়া অনেকটা এই স্থায়ী কমিটির মতো। কমিটিতে বিভিন্ন দলের প্রতিনিধিদের স্থান দেওয়া হয়। শুধু যে সরকারি দল সেটা না, বিভিন্ন দলের যে প্রতিনিধিরা রয়েছে তাদেরকেও স্থান দেওয়া হয়। প্রতিটি কমিটির সভাপতি নিজেদের মধ্য থেকে নির্বাচিত হন। সিলেক্ট কমিটিগুলি মন্ত্রী, আমলা, অন্যান্য ব্যক্তি ও সংস্থাকে রেকর্ড এবং তথ্য পেশ এবং বিভিন্ন বিষয়ে সাক্ষ্য দিতে আহ্বান জানাতে পারে। এই যে সিলেক্ট কমিটিগুলি যে রয়েছে এগুলো মন্ত্রী, আমলা, অন্যান্য ব্যক্তি ও সংস্থাকে রেকর্ড এবং তথ্য পেশ এবং বিভিন্ন বিষয়ে কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে ডাকতে পারে। এই কমিটিগুলি কমন সভার বাইরে গিয়েও কাজ করতে পারে, শুধু সবার ভিতরে নয়, বাইরে গিয়েও কাজ করতে পারে এবং কাগজপত্র তলব করতে পারে। বর্তমানে কয়েকটি উল্লেখযোগ্য সিলেক্ট কমিটির মধ্যে যেমন হলো সরকারি হিসাব পরীক্ষা কমিটি, তারপর ব্যয় কমিটি, অধিকার বিষয়ক কমিটি ইত্যাদি হলো সিলেক্ট কমিটি। পর্যালোচনার পর এই যে কোনো একটা বিশেষ বিল, এটাকে সাপোজ পর্যালোচনা করা হয়ে গেল, তো সেই পর্যালোচনার পর কমন সভার কাছে রিপোর্ট প্রদানের পর কমিটিগুলি আর অস্তিত্ব কিন্তু থাকে না। এই সিলেক্ট কমিটিগুলির যে উদ্দেশ্যে গঠিত হয় সেই উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরে বা কমন সভার কাছে সেই উদ্দেশ্য বা সেই সিদ্ধান্ত সম্পর্কে রিপোর্ট প্রদানের পর কিন্তু এই কমিটিগুলির অস্তিত্ব আর থাকে না, কমিটিগুলি ভেঙে দেওয়া হয়। নেক্সট হচ্ছে বেসরকারি বিল কমিটি। বেসরকারি বিল পর্যালোচনার জন্য বেসরকারি বিল কমিটি গঠন করা হয়। বেসরকারি বিল কমিটি দু ধরনের হতে পারে, যথা বিতর্কিত বিলের জন্য কমিটি এবং অবিতর্কিত বিলের জন্য কমিটি। তো প্রতিটি বিতর্কিত বেসরকারি কমিটি গঠিত হয় নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত একজন সভাপতি এবং 3 জন সদস্য নিয়ে। আর অবিতর্কিত কমিটি গঠিত হয় নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত 4 জন সদস্য, উপায় নির্ধারণী কমিটির সভাপতি ও সহসভাপতিকে নিয়ে গঠিত। তো কমিটির সদস্য হওয়ার আগে প্রত্যেক সদস্যকে ঘোষণা করতে হয় যে আলোচ্য বিলটির সঙ্গে তার নিজস্ব কোনো কিন্তু স্বার্থ জড়িত নেই। এটা ঘোষণা করতে হয় যখন সে কাজে নামে। বিতর্কিত বেসরকারি বিল কমিটির কার্যপদ্ধতি অনেকটা আদালতের ন্যায়। বিতর্কিত যেসব বেসরকারি বিল রয়েছে, তো সেগুলো নিয়ে যখন আলোচনা করে এই বিতর্কিত বেসরকারি বিল কমিটি, তাদের কার্যপদ্ধতি কিন্তু অনেকটা আদালতের মতো। বিলের সমর্থক ও বিরোধীগণের মধ্যে বাদানুবাদ হয়, কখনো কখনো নিজ নিজ বক্তব্য তুলে ধরার জন্য উকিল নিযুক্ত করা হয়। তারপর জেরা, সাক্ষ্য গ্রহণ সবই চলে। শুধুমাত্র যেসব বিল সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি সম্পর্কে রিপোর্ট তৈরি করে কমন সভায় পেশ করতে হয় এই কমিটিকে। আর অবিতর্কিত বেসরকারি বিল কমিটির কাজ হলো কমন সভার নিয়ম কানুন ঠিকমতো পালিত হচ্ছে কিনা
জনসাধারণের অধিকারসমূহ সংরক্ষিত হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা। এগুলো হচ্ছে বেসরকারি বিল কমিটির। বেসরকারি বিল কমিটি অবশ্যই, কিন্তু যেহেতু দুটো ভাগে ভাগ করা হয়েছে, তো এগুলো হচ্ছে কিন্তু অবিতর্কিত বেসরকারি বিল কমিটির কাজ। যে কমন সভার যে নিয়মকানুন সেগুলো ঠিকঠাক পালিত হচ্ছে কিনা, তারপর জনসাধারণের যে অধিকারসমূহ সেগুলো ঠিকঠাক পালিত হচ্ছে কিনা, সংরক্ষিত হচ্ছে কিনা, সেগুলো লক্ষ্য রাখা। নেক্সট হচ্ছে বা লাস্ট হচ্ছে যুগ্ম কমিটি। তো লর্ড সভা এবং কমন সভা থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে মোট 14 জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? লর্ড সভা থেকে 7 জন, কমন সভা থেকে 7 জন, মোট 14 জন সদস্যকে নিয়ে এই যুগ্ম কমিটি গঠিত হয়। প্রকাশিত আইনের সংস্কার সাধনের জন্য যেসব বিল পার্লামেন্টে আসে সেগুলি সম্পর্কে বিচার বিবেচনা করাই এই কমিটির প্রধান কাজ। যদি কোনো আইনের সংস্কার সাধনের জন্য যে বিল আসে যদি পার্লামেন্টে পাশ করার জন্য, সেগুলি সম্পর্কে এই যুগ্ম কমিটি বিচার বিবেচনা করে। সাধারণত আইন কমিশনের সুপারিশ ক্রমে লর্ড চ্যান্সেলর এই ধরনের বিল পার্লামেন্টে পেশ করলে পার্লামেন্ট সেগুলি যুগ্ম কমিটিতে পাঠিয়ে দেয়। এটা সাধারণত কি লক্ষ্য করা যায় যে আইন কমিশনের সুপারিশ ক্রমে লর্ড চ্যান্সেলর এই ধরনের বিল পার্লামেন্টে পেশ করে। তো এই সমস্ত বিল যখন পার্লামেন্টে পেশ করে, পার্লামেন্ট সেগুলি কিন্তু এই যুগ্ম কমিটিতে পাঠায় এবং যুগ্ম কমিটি সেগুলি সম্পর্কে বিচার বিবেচনা করে দেখে যে কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিযুক্ত নয়। যদি যুক্তিযুক্ত হয় তাহলে সেটা পরে আইনে পরিণত হয় সংস্কার করে। তো এই হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টের বা বিশেষত আমরা বলতে পারি যে ব্রিটেনের কমন সভার এই কমিটি ব্যবস্থা। তো আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।